প্রেগনেন্সি, এমনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার্স অ্যান্ড হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। অবস্টেট্রিক্স দত্তের চ্যাপ্টার 16, 17, 18 তিনটা চ্যাপ্টার। তো আমাদের সাধারণত এই তিনটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ হলেও এই তিনটা চ্যাপ্টারে পার্ট 1 বা হচ্ছে এই ধরনের এন্ট্রান্স পরীক্ষার জন্য সব পড়ার দরকার হয় না। যতটুকু পড়তে হয় ততটুকুই বলবো। আমাদের লেকচারে দেখা যায় যে অনেক কিছু ইনক্লুড আছে, অত কিছু লাগে না। যেগুলোকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আগে কোশ্চেন আসছে সেগুলোতে বেশি গুরুত্ব দেবেন, আর বাকিগুলো হচ্ছে একবার পড়বেন রিভিশনের সময়, যেখান থেকে কোশ্চেন আসছে ওগুলো বেশি করে পড়বেন। তো প্রথমে আছে হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সির হেমোরেজটা সাধারণত হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। এটা পরীক্ষা আসছে, যে কিউ লেখা যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে পরীক্ষা আসে, কোশ্চেন আসে। তো হচ্ছে আর্লি প্রেগনেন্সি হেমোরেজের কজ হতে পারে মিসক্যারেজ, এক্টোপিক প্রেগনেন্সি, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। এই তিনটাই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, আর বইয়েও এই তিনটা জিনিস আলোচনা করা হয়েছে। তো স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন। এটা হচ্ছে এসবিতে আসছে যে হুইচ ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন বা হুইচ ইজ দ্য মোস্ট কমন কজ অফ হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। The cause of bleeding in early pregnancy are broadly divided into two groups. দুইটা গ্রুপে ভাগ করা হয় এবং এটাও পরীক্ষায় প্রশ্ন। এক নম্বর হচ্ছে দোজ রিলেটেড টু দ্য প্রেগনেন্ট স্টেট, আর এটা হচ্ছে দোজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রেগনেন্ট স্টেট। এখন রিলেটেড টু দ্য প্রেগনেন্ট স্টেটের সাথে রিলেশন রয়েছে, সেই কজগুলো হচ্ছে অ্যাবর্শন 95% কেস, এক্টোপিক প্রেগনেন্সি, হার্ডারিটি ফর মোল অ্যান্ড ইমপ্লান্টেশন ব্লিডিং। এই চারটা হচ্ছে রিলেটেড, প্রেগনেন্সির সাথে রিলেটেড। আর প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে সার্ভাইকাল লিশন অর ভাস্কুলার এক্টোপি, পোলিপ, রাপচার ভেরিকোজ ভেইন, মেলিগনেন্সি। এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড। তাহলে পরীক্ষায় আসবে রিলেটেড, পরীক্ষায় আসবে অ্যাসোসিয়েটেড। এভাবে ছোট ছোট জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। খেয়াল না করলে হবে কি যে তখন পুরো উত্তরটাই ভুল হয়ে যাবে। এখন অ্যাবর্শন এর টার্মিনোলজি আছে। অ্যাবর্শন কাকে বলে? অ্যাবর্শন বলা হয় যে ইন্টেন্ডেড অর ইনডিউস টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর দ্য ফিটাল ভায়াবিলিটি বা 22 উইকস। যে 22 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা নিজে নিজে নষ্ট হয় অথবা আমরা ইন্টেনশনালি নষ্ট করি, সেটাকে আমরা অ্যাবর্শন বলবো। এখন এই অ্যাবর্শনের এই আরেকটা ভ্যারাইটি, সেটা হচ্ছে মিসক্যারেজ। মিসক্যারেজ হচ্ছে স্পন্টেনিয়াস লস অফ প্রেগনেন্সি বিফোর দ্য ফিটাল ভায়াবিলিটি। অ্যাবর্শনটা হতে পারে ইন্টেন্ডেড অথবা ইনডিউসড, বাট যেটা হচ্ছে এই স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে যেটা নিজে নিজে পড়ে যায় সেটা হচ্ছে মিসক্যারেজ। ঠিক আছে, তাহলে মিসক্যারেজ টার্মটা হচ্ছে স্পন্টেনিয়াস লস অফ প্রেগনেন্সি। আর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা আমরা মেডিকেলি একটা এমব্রায়ো বা ফিটাসকে যে কোনো মেডিকেল বা সার্জিক্যাল যদি কোনো ইন্ডিকেশন থাকে তখন হচ্ছে আমরা সেটা অ্যাবর্শন করি। মেডিকেলি ইন্ডিকেটেড কোন আছে, যেটাতে বাচ্চার বয়স ভায়াবিলিটির আগে হতে হবে, 22 সপ্তাহের চেয়ে কম হতে হবে এবং বাচ্চার ওয়েট হচ্ছে 500 গ্রামের কম হতে হবে। এটা WHO বলছে। অ্যাবোটাস হচ্ছে দ্য এক্সপেল এমব্রায়ো অফ দ্য ফিটাস ইজ কল্ড অ্যাবোটাস। এখন অ্যাবর্শনকে আমরা ভাগ করতে পারি স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজ, আর ইনডিউসড অ্যাবর্শন বা ডেলিভারি অ্যাবর্শন। ইনডিউসড অ্যাবর্শনটা হতে পারে লিগাল, যেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, আর ইলিগাল হতে পারে, যেটা সবচেয়ে বেশি কমন, বাট এটা আনসেফ এবং এটাতে সেপটিক অ্যাবর্শনটা হয় বেশি। এখন স্পন্টেনিয়াস মিসক্যারেজ সেটা হতে পারে আইসোলেটেড আর রিকারেন্ট। আইসোলেটেড বা রিকারেন্ট এটা ভাগ করা হয়েছে 6টা ভাগে। একটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড, আর হচ্ছে সেপটিক অ্যাবর্শন। ঠিক আছে, এই 6টা ভাগে ভাগ করা আছে। এখন স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজ, এটা তো বললাম যে এটা স্পন্টেনিয়াসলি এক্সপালশন বা এক্সট্রাকশন হবে ফ্রম ইটস মাদার অফ এন এমব্রায়ো অর ফিটাস, যে বাচ্চার ওয়েট হচ্ছে 500 গ্রামের চেয়ে কম। এটা WHO ডেফিনেশন অনুযায়ী, যারা নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল। এটার ইনসিডেন্স কি 10 to 20%। পরীক্ষায় ইনসিডেন্স তেমন একটা আমাদের পরীক্ষাগুলোতে আসে না, তো শুধুমাত্র একবার রিডিং করার জন্য জেনে রাখবেন যেটা এই স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজের ইনসিডেন্স হচ্ছে 10 থেকে 20 ভাগ। About 75% of miscarriage occur before the 16 week. 75 ভাগ মিসক্যারেজ হয় 16 সপ্তাহের আগে, and this about 80% occur before the 12 week of pregnancy. 75 ভাগ হয় 16 সপ্তাহের আগে, আর 80 ভাগ হয় 12 সপ্তাহের আগে। এখন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, কত পার্সেন্টেজ কত সপ্তাহে হয়, কোশ্চেন লেখা আছে। এরপর ইটিওলজি অফ মিসক্যারেজ, মিসক্যারেজের ইটিওলজি কি, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। ইটিওলজিটাকে আমরা ক্রোমোজোমাল বা জেনেটিক, ইনফেকশন, ইমিউনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, আনএক্সপ্লেইনড, এন্ডোক্রাইন, মেটাবলিক, অ্যানাটমিক, থ্রম্বোফ্লেবাইটিস, আদার্স এভাবে ভাগ করা হয়েছে। তো একটা একটা করে আলোচনা করি। জেনেটিক ফ্যাক্টর থেকে পরীক্ষা আসছে কোশ্চেন। এটা হচ্ছে মেজরিটি 50% অফ দ্য আর্লি মিসক্যারেজ আর ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ইন দ্য কনসেপ্ট 50% হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হয়। এর মধ্যে 50% সেটা হচ্ছে অটোজোমাল ট্রাইজোমি, লাইক ডাউন সিনড্রোম, প্যাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এগুলো হচ্ছে 50% হয়। মনোজোমি এক্স, 45X, যেটাকে আমরা বলি টার্নার সিনড্রোম, ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অফ মিসক্যারেজ ইন 20%। পার্সেন্টেজগুলো যদি নাও মনে রাখেন, পরীক্ষা আসে হুইচ মনোজোমি ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তাহলে মনোজোমি এক্স সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। ট্রাইপ্লয়েডি হতে পারে, এটাও কজ মিসক্যারেজে। পলিপ্লয়েডি হতে পারে স্ট্রাকচারাল ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট লাইক ট্রান্সলোকেশন, ডিলেশন, ইনভার্সন, রিং ক্রোমোজোম, মোজাইক ভ্যারাইটি, ডাবল ট্রাইজোমি, এগুলো হয়। 95% অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আর কজ বাই এরর অফ ম্যাটারনাল গ্যামেটোজেনেসিস। এই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা হয় তার মধ্যে 95% হয় হচ্ছে ম্যাটারনাল গ্যামেটোজেনেসিসের সমস্যা, আর 5% হচ্ছে প্যাটার্নাল এরর। তাহলে 95% হচ্ছে মায়ের আর 5% হচ্ছে বাপের। এন্ডোক্রাইন আর মেটাবলিক ফ্যাক্টর, এটা হচ্ছে 10 to 15% কেসে অ্যাবর্শন করে। এটার পার্সেন্টেজ করতে হবে, এখান থেকে কোশ্চেন আসছে। এন্ডোক্রাইন আর মেটাবলিক কজ হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট, থাইরয়েড অ্যাবনর্মালিটি, ডায়াবেটিস মেলাইটাস। তো লুটিয়াল ফেজ ডিফেক্ট সেটা হচ্ছে লুটিয়াল ফেজ হচ্ছে রিজাল্টস ইন আর্লি মিসক্যারেজ অ্যাজ ইমপ্লান্টেশন এন্ড প্লাসেন্টেশন আর নট সাপোর্টেড এডুকেটলি। এটা আর্লি মিসক্যারেজ করে কারণ হচ্ছে ইমপ্লান্টেশন এবং প্লাসেন্টেশন হচ্ছে এডুকেটলি সাপোর্টেড হয় না। ডেফিশিয়েন্ট প্রোজেস্টেরন সিক্রেশন ফ্রম দ্য কর্পাস লুটিয়াম অর পুর এন্ডোমেট্রিয়াল রেসপন্স টু প্রোজেস্টেরন ইজ দ্য কজ। এখানে এই লুটিয়াল ফেজ ডিফেক্টে কি হয়, প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি হয়, ডেফিশিয়েন্ট প্রোজেস্টেরন সিক্রেশন হয়, অথবা পুর এন্ডোমেট্রিয়াল রেসপন্স হয়।
এবার সেই থাইরয়েড অ্যাবনর্মালিটি বোথ হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম দুটোই যদি ওভার মানে বেশি পরিমাণ, তাহলে কিন্তু ফিটাল লস হতে পারে। এছাড়া থাইরয়েড অটো অ্যান্টিবডিজ আর ওফেন ইনক্রিজড। ডায়াবেটিস ম্যানেজার যদি ফুলি কন্ট্রোল থাকে, যেমন হিমোগ্লোবিন A1C যদি 10% চেয়ে বেশি থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হতে পারে। এরপর আসে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস। এই অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিসগুলোর নাম পরীক্ষা আসে। সেটার মধ্যে হচ্ছে সার্ভাইকো ইউট্রাইন ফ্যাক্টরস, মানে সার্ভিক্স এবং ইউটেরাসের কিছু ফ্যাক্টর আছে, লাইক সার্ভাইকাল ইনকম্পিটেন্স। ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ। সেকেন্ড ট্রাইমেস্টারে যদি কোনো মিসক্যারেজ হয়, সেটার 1 নম্বর কারণ বললে সেটা বলবো যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এছাড়া কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, লাইক বাইকর্নাল ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস, ঠিক আছে? এইসব জায়গায় বাচ্চা থাকতে পারে না। ইউটেরাসটা যদি বাইকর্নাল করা থাকে, মাঝখানে যদি সেপ্টাম থাকে, তাহলে ফিটাসটা কোথায় থাকবে? থাকার মতো জায়গা পায় না। যেমন ধরেন এই যে দেখেন, কজ অফ ফিটাল লস আর রিডিউসড ইন্ট্রাইউটেরাইন ভলিউম, রিডিউসড এক্সপেন্সিয়াল প্রপার্টি অফ দ্য ইউটেরাস, রিডিউসড প্লাসেন্টাল ভাস্কুলারিটি when implanted on the septum, and increased uterine irritability and contractility. এছাড়া ইউটেরাসে যদি একটা ফাইব্রয়েড থাকে, একটা বড় ফাইব্রয়েড আছে ইউট্রাইন ক্যাভিটিতে, তখন বাচ্চা কোথায় থাকবে সেটাও একটা কজ। এরপর ইন্ট্রা-ইউট্রাইন অ্যাডিশন বা শাইনিকে যদি থাকে, সেটাও কিন্তু একটা কজ অফ এই মিসক্যারেজ। এরপর ইনফেকশন, ম্যাটারনাল ইনফেকশনটা কিন্তু এখন খুব কমন। আমি বিএসসি ইউনিটে আছি, তো আমি নিজে আমার নিউনেটোলজি ব্লক ছিল, তো আমি নিউনেটোলজি ব্লকে যেসব বাচ্চার দেখা যায় যে নিউনেট খারাপ হয়ে গেছে, সেই বাচ্চাগুলোকে দেখা যায় ওরা হিস্ট্রি নেয় যে টর্স কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা। অনেকের ক্ষেত্রে মায়ের জ্বর বা জ্বরের একটা হিস্ট্রি থাকে, কিন্তু কখনো কোনো পরীক্ষা নিরীক্ষা করানো থাকে না। তো এই জন্য প্রেগনেন্ট অবস্থায় ধরা পড়ে না। কিন্তু বাচ্চা যেহেতু খারাপ হয়ে গেছে, বাচ্চার অ্যান্টিবডি টেস্ট করা হয়। তো অ্যান্টিবডি টেস্ট করলে দেখা যায় যে বাচ্চার টর্স অ্যান্টিবডি পজিটিভ হয়। তো এই টর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইন নিউনেটাল সেপসিস, নিউনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস। মানে এই টর্স ইনফেকশনটা জন্মের পরে তখন ধরা পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু অনেক মিসক্যারেজ হয়ে যায় যেগুলো তো আননোন। তো টর্চের মধ্যে টিতে কি টক্সোপ্লাজমা, ওতে হচ্ছে আদার্স, আর এই হচ্ছে রুবেলা, সিতে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আর হচ্ছে এইচ হচ্ছে হার্পিস টর্চ ইনফেকশন। তো এর মধ্যে দেখেন এখানে দেওয়া আছে যে ভাইরাসের মধ্যে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, ভিরিওলা, ভিক্সিনিয়া আর এইচআইভিও কিন্তু করে এই মিসক্যারেজ। প্যারাসাইটিক হচ্ছে টক্সোপ্লাজমা ম্যালেরিয়া, ব্যাকটেরিয়াল হচ্ছে ইউরোপ্লাজমা, ক্লামাইডিয়া, ব্রুসেলা, স্পাইরোকিট, লাইক ট্রিপোনামা। এরা হচ্ছে অ্যাবর্শন করে বিফোর 20 উইকস বিকজ অফ ইফেক্টিভ থিকনেস অফ প্লাসেন্টাল বেরিয়ার। তখন প্লাসেন্টাল বেরিয়ারটা ইজিলি ক্রস করতে পারে। এরপর কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার 5 to 10%, এটার মধ্যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটাও মিসক্যারেজ করে। এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি তিনটা নাম জানতে হবে, পরীক্ষায় তিনটা নাম আসে। লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি আর বিটা-1 গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি। এই তিনটা অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে ইনক্লুড। এরা হচ্ছে কিভাবে ফিটাল লস করে? ফিটাল লস করে হচ্ছে ট্রোফোব্লাস্ট ইনহিবিশন করে, এবং ট্রোফোব্লাস্ট ডিফারেন্সিয়েশন হতে পারে না। কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট করে, যার ফলে ইমিউনোসাপ্রেসিভ একটা ইফেক্ট হয়। রিলিজ অফ লোকাল ইনফ্লামেটরি মেডিয়েটরস লাইক সাইটোকাইন, ইন্টারলিউকিন, থ্রম্বোসিস অফ ইউরোপ্লাসেন্টাল ভাস্কুলার বেড। আলটিমেট প্যাথোলজি হচ্ছে ফিটাল হাইপোক্সিয়া করে। এরপর ইমিউন ফ্যাক্টর লাইক সাইটোকাইন, এগুলো কিন্তু ডিটেলসে কজগুলো ডিটেলসে পড়তে হবে। কজগুলোই পরীক্ষা আছে আমাদের। এই অ্যাবর্শন থেকে যদি বলি যে আপনি কিছু পড়বেন না, ভিতরের জিনিস পড়ার দরকারই নেই, আপনি শুধু কজটা পড়েন প্রথম পৃষ্ঠায়, তাহলেই হয়। এখান থেকেই আপনি প্রশ্ন কমন পাবেন। তো এই কজগুলো ডিটেলস পড়তে হবে। ইমিউন ফ্যাক্টর হচ্ছে সাইটোকাইন, ইমিউন মলিকুল, সাইটোকাইন রেসপন্স মেবি আইদার টি হেল্পার 1 টাইপ, টি হেল্পার 2 টাইপ। আমাদের প্রেগনেন্সিতে একটা ইমিউনো মডিউলেশন হয়। ইমিউনো মডিউলেশন কি? টি হেল্পার 1 রেসপন্স থেকে টি হেল্পার 2 রেসপন্সে চলে যায়। টি হেল্পার 1 করে কি? প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলোকে অ্যাক্টিভেট করে, আর টি হেল্পার 2 হচ্ছে কি করে? অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনগুলোকে অ্যাক্টিভেট করে। এখন দেখবেন যেসব রোগ টি হেল্পার 2 এ মেডিটেট হয়, যেমন ধরেন এসএলই, সেটা কিন্তু প্রেগনেন্সিতে বেড়ে যায়, প্রেগনেন্সিতে ক্লিয়ার হয় এসএলই। আর যেটা টি হেল্পার 1 মেডিটেড রেসপন্সের মাধ্যমে হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা কিন্তু প্রেগনেন্সিতে কমে যায়, কারণ তখন টি হেল্পার 1টা টি হেল্পার 2 তে চলে যায়। তো এই ইমিউন মডিউলেশনের কারণেও কিন্তু এই যে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু সাইটোকাইন আসে, এই অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো আমাদের বডির যে সেলগুলোকে ফরেন ভাবে, বাচ্চাকে তখন রিজেকশন করে দেয়, ফিটাল রিজেকশন হয়। তখন ফিটাল রিজেকশন হলে তো বাচ্চা সার্ভাইভ করতে পারবে না, তখন হচ্ছে বাচ্চার মিসক্যারেজ হয়। এছাড়া ন্যাচারাল কিলার সেল, এটাও একটা এফেক্ট করে। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, শুধু নামগুলো পড়বেন। ম্যাটারনাল মেডিকেল ইলনেস, মায়ের কোনো মেডিকেল ইলনেস লাইক সাইনোটিক হার্ট ডিজিজ, হিমোগ্লোবিনোপ্যাথি, এরাও আর্লি মিসক্যারেজ করে। প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন ইনএভিটেবলি লিডস টু অ্যাবর্শন। যদি প্রিমেচুরলি মেমব্রেনটা রাপচার হয়ে যায়, সেটা অ্যাবর্শন করে। এছাড়া প্যাটার্নাল ফ্যাক্টরস, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা পরীক্ষা আসছে। স্পার্ম ক্রোমোজোমাল অ্যানোমালি বা ট্রান্সলোকেশন ক্যান কজ মিসক্যারেজ। প্যাটার্নাল যে আমরা বলছি না যে 5% ক্ষেত্রে বাপের হচ্ছে একটা রিলেশন থাকে, সেটা হচ্ছে স্পার্ম ক্রোমোজোমাল অ্যানোমালি বা ট্রান্সলোকেশন হলে মিসক্যারেজ হতে পারে। এছাড়া এখন বলা হয় যে ইনহেরিটেড কিছু থ্রম্বোফিলিয়া লাইক প্রোটিন সি ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন 3 অর প্রথমবিন জিন মিউটেশন, যে তিনটার নাম বললাম, প্রোটিন সি রেজিস্ট্যান্স, অ্যান্টিথ্রম্বিন 3 অ্যান্ড প্রথমবিন জিন মিউটেশন, এগুলো হলে কিন্তু এই মিসক্যারেজ হতে পারে। এখন বলেন তো একটা আন্দাজ করে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ মিসক্যারেজ ইন প্রেগনেন্সি? সবচেয়ে বেশি কমন কজ কোনটা? আপনার কাছে অপশন দিল জেনেটিক কজ, হরমোনাল কজ বা এন্ডোক্রাইন কজ, ইনফেকশন, এনভায়রনমেন্টাল কজ, আননোন বা আনএক্সপ্লেইনড। আপনি কি দিবেন উত্তর? এখানে তো আমরা বাইডিরেকশনাল কাজ দিচ্ছি না, তো আপনার উত্তরটা হচ্ছে আননোন বা আনএক্সপ্লেইনড। সাধারণত 40 to 60% কেস অফ মিসক্যারেজ হচ্ছে আনএক্সপ্লেইনড, কোনো কজ নাই, কোনো কজ পাওয়া যায় না, ঠিক আছে? এরপর ধরেন আনএক্সপ্লেইনড কজটা না থাকলো, ওখানে দিল হচ্ছে যে ম্যাটারনাল মেডিকেল ইলনেস, তাহলে আপনি কি উত্তর দিবেন বাকি অপশনগুলোর মধ্যে? তাহলে উত্তর হবে জেনেটিক কজ। জেনেটিক কজ হচ্ছে দ্য নেক্সট মোস্ট কজ অফ দ্য মিসক্যারেজ, ঠিক আছে? তারপরে এন্ডোক্রাইন কজ সিরিয়ালি আসছে, বই কিন্তু সিরিয়ালি দেওয়া আছে। এনভায়রনমেন্টাল কজের মধ্যে সিগারেট স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, এক্সরে, গামা রে, এগুলো এক্সপোজার হলে। কন্ট্রাসেপ্টিভ মানে আইইউসিডি ইন সিটু, ড্রাগস, কেমিক্যাল, নক্সিয়াস এজেন্টস, অ্যানেস্থেটিক গ্যাস, আর্সেনিক, এনিলিন, লেড, ফর্মালডিহাইড, এগুলো হচ্ছে মিসক্যারেজ করে। এখন দেখুন আনএক্সপ্লেইন যে কজটা বললাম যে সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে 40 to 60% ক্ষেত্রে। অ্যাবাউট 22% অফ অল প্রেগনেন্সি ডিটেক্টেড বাই সেরাম বিটা ইসিজি আর লস্ট বিফোর দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমাদের প্রেগনেন্সি মেইনটেইন করে হচ্ছে বিটা ইসিজি বা হিউম্যান কোনিক গোনাটোপিন। তো এই হিউম্যান কোনিক গোনাটোপিনটা থাকে না ক্ষেত্রে, পাওয়া যায় না, তো সেক্ষেত্রে প্রেগনেন্সি কিভাবে কন্টিনিউ হবে? এখন দেখেন আরেকটা চার্ট আছে,
যে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজের কজ, সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজের কজ আসে পরীক্ষায়। হোয়াট আর দ্য কজ অফ ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, হোয়াট আর দ্য কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ, অনেকবার আসছে, এখান থেকে প্রশ্ন আসবেই, মানে প্রশ্ন আসে এই কজ থেকে। তো ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজের কজ হচ্ছে জেনেটিক কজ বা জেনেটিক ফ্যাক্টর 50%, এন্ডোক্রাইন কজ, লুটিয়াল ফিস ডিফেক্ট, থাইরয়েড অ্যাবনর্মালিটিস, ডায়াবেটিস মেলিটাস, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার্স লাইক অটোইমিউন অ্যান্ড অ্যালোইমিউন ইনফেকশন আর আনএক্সপ্লেইনড। এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার মানে 12 সপ্তাহের পরে যদি কোনো মিসক্যারেজ হয় সেক্ষেত্রে হচ্ছে কি হতে পারে, একটা হচ্ছে অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস লাইক সার্ভাইকাল ইনকম্পিটেন্স, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ, মুলারিয়ান ফিউশন ডিফেক্টস, ইউট্রাইন সাইনোকিয়া, ইউট্রাইন ফাইব্রয়েড, ম্যাটার্নাল মেডিকেল ইলনেস আর আনএক্সপ্লেইনড। এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজের কজ। খুব ভালোভাবে পড়বেন কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মেকানিজম অফ মিসক্যারেজ আমাদের দরকার নাই কারণ এখান থেকে পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না। বিফোর 8 সপ্তাহে যদি কোনো মিসক্যারেজ হয় সেটাকে আমরা বলি সার্ভাইকাল মিসক্যারেজ। 8 থেকে 14 সপ্তাহে যদি কোনো মিসক্যারেজ হয় সেক্ষেত্রে কিন্তু ফিটাসের সাথে প্লাসেন্টা এবং মেমব্রেনও বের হয়ে যায়। আর 14 সপ্তাহের পরে যদি কোনো মিসক্যারেজ হয় সেটাকে আমরা মিনি লেবার বলি, কারণ এখানে কিন্তু বাচ্চা সবকিছুই তৈরি হয়ে যায়, প্লাসেন্টা এমব্রিও সবকিছু হয়, ঠিক আছে। তো লেবার পেইনের মতোই যেটা হয়। এখন আমরা আসি যে 6 ধরনের যে ভাগটা পড়ছিলাম, যে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন আর সেপ্টিক অ্যাবর্শন। এটা আমরা প্রথমে একটা চার্ট দেখব, তারপর ভিতরে পড়ব। এখানে একটা চার্ট আছে দত্ত বইয়ে, এই চার্টটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা চার্ট। মানে আপনি যদি এই চার্টটা পড়েন, এতগুলো আমি স্লাইড ফেলে আসলাম, সেই স্লাইডগুলো পড়া না পড়লেও এই চার্টটা পড়লেই হবে। তো দেখি এখানে সবগুলো 6টা ভাগ দেওয়া আছে, থ্রেটেন্ড, ইনএভিটেবল, ইনকমপ্লিট, কমপ্লিট, মিসড অ্যান্ড সেপ্টিক। সিমটম কি হবে? থ্রেটেন্ড অ্যাবর্শনে পিভি ব্লিডিং হবে বা ভ্যাজিনাল ব্লিডিং হবে, পেলভিক পেইন থাকবে, বাট পেলভিক পেইনটা হচ্ছে এবং ভ্যাজিনাল ব্লিডিংটা কম থাকবে, এবং বাচ্চার সাইন সিমটমগুলো আবার মানে রিভার্সিবল হবে, মানে এই কন্ডিশনটা আমরা রিভার্স করতে পারবো, এই কন্ডিশন থেকে একটা মহিলা প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারবে। এখানে ইউট্রাইন সাইজটা করেসপন্ড টু দ্য জেস্টেশনাল এজ। এক্সটার্নাল অস ক্লোজ থাকবে, অস ওপেন থাকবে না, সার্ভাইকাল অস ওপেন থাকবে না। আল্ট্রাসোনোগ্রামে বাচ্চা এলাই পাবো, রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ পাবো। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা এক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এখন অনেকে প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দেয়, বাট মেন কথা প্রোজেস্টেরনে আসলে তেমন একটা কোনো ধরনের বেনিফিট আসে না। যে বাচ্চা টিকবে সে বাচ্চা এমনিই টিকবে, আর যে বাচ্চা টিকবে না সে আমরা শত প্রোজেস্টেরন দিলে আমরা টিকাতে পারবো না, এটা হচ্ছে আসল কথা। এরপর ইনএভিটেবল অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শনে ভ্যাজিনাল ব্লিডিং থাকে, বেশি পরিমাণে থাকে, পেলভিক পেইন থাকে, এবং ভ্যাজিনাল ব্লিডিংটা এমন পরিমাণে থাকে যে প্রেগন্যান্সি কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। বাট তারপরেও এটাও রিভার্সিবল কন্ডিশন, এখান থেকেও অনেক ক্ষেত্রে বাচ্চা বাঁচতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা মারা যায়। ইউট্রাইন সাইজ হচ্ছে সেম অর স্মলার হয় কারণ ব্লিডিং হয়ে বাচ্চার ইউট্রাসের সাইজটা কমে গেছে। সার্ভিক্স হচ্ছে ওপেন উইথ পালপেবল কনসেপ্টাস। আল্ট্রাসোনোগ্রাফি ফিটাস ইজ ওপেন ডেড, রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ থাকে। ম্যানেজমেন্ট হচ্ছে রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট ফলোড বাই ইভাকিউশন। এরপর ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন হচ্ছে ভ্যাজিনাল ব্লিডিংটা হেভি থাকে, ইউট্রাইন সাইজটা হচ্ছে এখানে অ্যাবর্শন হয়ে গেছে, মানে অ্যাবর্শন হয়ে গেছে এবং অ্যাবর্শনের প্রোডাক্ট অর্ধেক আছে আর অর্ধেক পড়ে নাই, মানে অর্ধেক পড়ে গেছে আর অর্ধেক ভিতরে আছে। তো সেই জন্য ভ্যাজিনাল ব্লিডিংটা হতে থাকে, ওই যে কিছু অংশ ভিতরে আছে এই কারণে। ইউট্রাইন সাইজ কমে যাবে, সার্ভিক্স ওপেন থাকবে। আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে ইকোজেনিক প্রোডাক্টস অফ কনসেপশন পার্টলি রিটেন্ড। ম্যানেজমেন্ট হচ্ছে ইভাকিউশন অফ দ্য ইউট্রাস, মানে প্রোডাক্ট যেটা আছে সেটা বের করতে হবে। কমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে কোনো প্রোডাক্ট নাই, সবই বের হয়ে গেছে, এই জন্য ভ্যাজিনাল ব্লিডিংটা কমে যাবে। ইউট্রাইন সাইজ হচ্ছে কমে যাবে, সার্ভিস হচ্ছে যা পড়ারটা পড়ে গেছে এবার সার্ভিস বন্ধ হয়ে যাবে। আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে ইউট্রাইন ক্যাভিটি এমটি থাকবে। ম্যানেজমেন্ট হচ্ছে কোনো ধরনের কিছু করার দরকার নেই, আমরা আমাদের এখানে কাজ শেষ। তারপর হচ্ছে মিসক্যারেজ হচ্ছে এখানে সিমটমটা ভ্যাজিনাল ব্লিডিং থাকতে পারে, বাচ্চাটা কি হয়েছে ভিতরে মরে গেছে কিন্তু প্রোডাক্টটা কনসেপশন বের হয় না এবং ভ্যাজিনাল ব্লিডিংও তেমন একটা নাই। তো ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে ট্রেস ব্রাউনিশ অর কালার। এক্ষেত্রে আমরা একটা টার্ম পাই সেটা হচ্ছে ব্লাইটেড ওভাম। এটা কিন্তু আমরা কমন ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাই যে ভিতরে হার্টবিট আসে নাই, বাচ্চার হার্টবিট নাই, বাচ্চা মারা গেছে, কিন্তু মায়ের কোনো ধরনের ব্লিডিং বা এই ধরনের কিছু নাই, সাইন সিমটমস অফ প্রেগন্যান্সি আছে মোটামুটি, তো মা কিন্তু জানে না সেক্ষেত্রে তার বাচ্চাটা মারা গেছে। এটা হচ্ছে মিসড অ্যাবর্শন। ভ্যাজিনাল ব্লিডিং কম পরিমাণে হয়, ব্রাউনিশ ইন কালার, ইউট্রাইন সাইজ হচ্ছে কম থাকে, সার্ভিক্স হচ্ছে ক্লোজ থাকে। আল্ট্রাসোনোগ্রাফিতে হচ্ছে ব্লাইটেড ওভাম অর ফিটাস উইদাউট কার্ডিয়াক অ্যাক্টিভিটি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এটা কোন অ্যাবর্শনে আমরা পাই? ব্লাইটেড ওভাম, সেটা আসে মিসড অ্যাবর্শনে পাই। ম্যানেজমেন্ট হচ্ছে ইভাকিউশন অফ দ্য ইউট্রাস। সেপ্টিক অ্যাবর্শনে হচ্ছে এখানে এই যে মিসড অ্যাবর্শন বা ইনকমপ্লিট বা কমপ্লিট অ্যাবর্শনে এই মধ্যে ওই যে প্রোডাক্ট কনসেপশনটা যদি থাকে অনেকদিন ধরে যদি থাকে তখন এটাতে কিন্তু ইনফেকশন হয়। তো এই ভ্যাজিনাল ডিচার্স হবে, পুরুলেন বা ফাউল স্মেলিং ডিচার্স, পিচেস উইথ সেপসিস, বা ধরেন হচ্ছে নিজেরা বাসায় হচ্ছে ইনডিউস অ্যাবর্শন করছে, সেক্ষেত্রে হচ্ছে কোয়াকের কাছে গিয়ে তারা হচ্ছে ডিএনসি করেছে, তখন দেখা যায় যে খুব ভালো মানের স্টেরিলাইজেশন মেনটেন করতে পারে না, তখন এই ইনফেকশনটা হয় সেপ্টিক অ্যাবর্শনে। বেশিরভাগ ক্ষেত্রে এই সেপ্টিক অ্যাবর্শনটা এই ডেলিভারিড অ্যাবর্শনের ক্ষেত্রে হয়। ইউট্রাইন সাইজ হচ্ছে ভেরিয়েবল বা লার্জার থাকে, সার্ভিক্স হচ্ছে ওপেন থাকে, আর এখানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে আমরা ইকোজেনিক প্রোডাক্টস অফ কনসেপশন পাই, রিটেন থাকে, প্রেজেন্স অফ ফরেন বডি প্লাস মাইনাস ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অর পাউচ অফ ডগলাস। এক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসেবে আমরা অ্যান্টিবায়োটিক দিব। এই যে চার্টটা আমরা পড়লাম, এই চার্টটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড চার্ট, এবং এই চার্টটার পরে আপনাদের ভিতরে পার্ট 1 বা রেসিডেন্সি পরীক্ষার জন্য আর তেমন কিছু পড়া লাগে না, আমরা তো অনেক স্লাইড এই যে ফেলে আসতেছি। তো এখন আমরা ওই চার্টে যা পড়ছি সেটা একটু মিলাবো। তো threatened miscarriage হচ্ছে it is a clinical entity where the process of miscarriage has started but has not progressed to a state from where the recovery is impossible. মানে মিসক্যারেজ প্রসেসটা শুরু হয়েছে বাট এমন একটা পর্যায়ে যায় না যেখান থেকে বাচ্চার রিকভারিটা ইম্পসিবল হবে। এখানে ব্লিডিং থাকে, পেইন থাকে, আর স্পেকুলাম এক্সামিনেশন থাকলে এক্সটার্নাল লসে আমরা ক্লোজ পাবো। ডিডি হচ্ছে এটার একটুপি হতে পারে, একটুপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি। আমরা যদি এক্ষেত্রে জেন্টাল ডিজিটাল এক্সামিনেশন করি সার্ভাইকাল লসটা ক্লোজ পাবো। ইনভেস্টিগেশন আমরা কি করি? নর্মাল রুটিন ইনভেস্টিগেশন করি, সিবিসি, এবিও অ্যানালিস টাইপিং করি, তারপর হচ্ছে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করি যে আসলেই সে প্রেগনেন্ট কিনা। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে ভায়াবিলিটি আছে কিনা, জেস্টেশনাল স্যাকটা কিরকম। সাধারণত এটা খুব আর্লি প্রেগনেন্সি থাকে, 4 থেকে 5 সপ্তাহে থাকে। ইয়ক স্যাক ইজ 5.5 উইকস, এমব্রায়ো সিন অ্যাট অ্যাবাউট 6 উইকস। আমরা আল্ট্রাসোনোগ্রামে সাধারণত জেস্টেশনাল স্যাক দেখতে পারি 4 থেকে 5 সপ্তাহে, ইয়ক স্যাকটা দেখতে পারি 5.5 সপ্তাহে, আর বাচ্চার এমব্রায়ো দেখতে পারি 6 সপ্তাহে, যেটাকে ফিটার পোল বলি। তো এই জিনিসগুলো আমরা ওই সপ্তাহে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা, মানে যে 6 সপ্তাহের সময় আমি ফিটার পোলটা দেখতে পাচ্ছি কিনা, যদি না পাই তাহলে বুঝবো যে এই বাচ্চা রিস্কে আছে, ঠিক আছে।
এটা আমরা আল্ট্রাসোনোগ্রাম চ্যাপ্টারে বলছি। আর সেরাম প্রোজেস্টেরন ভ্যালু হচ্ছে 25 এর চেয়ে যদি বেশি হয় তাহলে বুঝবে এটা ভায়াবল প্রেগন্যান্সি, আর যদি 25 এর চেয়ে কম হয় সেটা একটু হতে পারে, সেটা অ্যাবর্শন হতে পারে। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা বেড রেস্ট দিব উইথ বাথরুম প্রিভিলেজ, মানে বেড রেস্টে থাকবে বাথরুমে যাওয়া ছাড়া। আর প্রোজেস্টেরন সাপোর্ট দেওয়া হয়, কারণ প্রোজেস্টেরনটা এখন আমাদের দেখবেন যে ডাক্তাররা কেউ রিস্ক নেয় না। গাইনি ডাক্তারদের কাছে গেলে 2-3টা প্রোজেস্টেরন দেয়, একটা ইনজেকশন দেয়, ডাইহাইড্রোজেস্টেরন দেয়, এমনি প্রোজেস্টেরন দেয়। তো এগুলো হচ্ছে রিস্ক কমানোর জন্য। কিন্তু যে বাচ্চা থাকবে না সেই বাচ্চাকে এরকম প্রোজেস্টেরন দিলেও থাকবে না যে বাচ্চা রিস্কে আছে। যেমন কোনো বাচ্চা যদি মেজর কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, ওই প্রোডাক্ট অফ কনসেপশন সাধারণত পড়ে যায়, তো অ্যাবর্শন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা শতবার হচ্ছে যদি আমরা প্রোজেস্টেরন দিই তাও লাভ নেই। ডেলিভারি ডিটেলসের সময় বলবো যে আপনাকে রিস্কে থাকতে হবে, আবার 14 দিন পরে বা 21 দিন পরে সে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, এবং বিটা ইসিজি করে দেখতে হবে। প্রগনোসিস হচ্ছে 2/3 প্রেগনেন্সি কন্টিনিউ করে 28 সপ্তাহ পর পর্যন্ত, মানে 2/3 হচ্ছে ঠিক হয়ে যায়, আর 1/3 এর ক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শন হয়। ইনহেবিটেবল অ্যাবর্শন এটা একটা ক্লিনিক্যাল টাইপস অফ অ্যাবর্শন, মানে ক্লিনিক্যাল টাইপ যেখানে ব্লিডিং থাকে, সার্ভাইকাল ডাইলেটেশন থাকে, এবং যেখান থেকে থ্রেটেন্ড অ্যাবর্শনটা আরো বেশি যদি খারাপ হয় তখন এটা ইনহেবিটেবল অ্যাবর্শন। কিন্তু প্রোডাক্ট অফ কনসেপশন কখনো বের হয় না, বাট ভ্যাজিনাল ব্লিডিংটা খুব বেশি পরিমাণে থাকে, পেইনটা খুব বেশি পরিমাণে থাকে, মানে থ্রেটেন্ড অ্যাবর্শনের যে সিম্পটমগুলো পেয়েছি সেগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে তখন আমরা এটাকে বলবো ইনহেবিটেবল অ্যাবর্শন। আর এখানে ডিফারেন্স হচ্ছে আমরা সার্ভাইকাল ওয়াসটাকে ওপেন পাবো, ডাইলেটেড ইন্টারনাল ওয়াস। ম্যানেজমেন্ট হচ্ছে এক্ষেত্রে আমরা প্রথমে ট্রাই করে দেখবো, আরো 7 দিন বা 14 দিন অপেক্ষা করবো, কিন্তু যদি হচ্ছে সে বাচ্চা পড়ে যায় সেক্ষেত্রে আমাদের ডিএনসি করে বা ইএনসি বা এমভি করে বের করতে হবে। এই ম্যানেজমেন্টের দরকার নেই, পরীক্ষা কখনই আসে না। সার্ভিক্যাল মিসক্যারেজ এন্ড ইনহিবিটেবল মিসক্যারেজের মধ্যে ডিফারেন্স দেওয়া হয়েছে। এটা সার্ভিক্সে যদি কোনো বাচ্চা ইমপ্লান্টেশন হয়, আর এটা হচ্ছে সার্ভিক্স থেকে বাচ্চা বের হয়ে যাওয়ার অবস্থা পড়ে যাচ্ছে। কমপ্লিট মিসক্যারেজ যখন প্রোডাক্ট অফ কনসেপশনটা পুরোপুরি বের হয়ে যাবে, এটাকে বলি আমরা কমপ্লিট মিসক্যারেজ। এটা ক্লিনিক্যাল ফিচারটা পরীক্ষা আসছে। সাবসাইডেন্স অফ অ্যাবডোমিনাল পেইন, ভ্যাজিনাল ব্লিডিং বিকাম ট্রেস অর অ্যাবসেন্ট, ইন্টারনাল এক্সামিনেশন রিভিলস ইউটেরাস ইজ স্মলার দেন দ্য পিরিয়ড অফ অ্যামিনুরিয়া অর এ লিটল ফার্মার, সার্ভাইকাল ওয়াস ইজ ক্লোজড, ব্লিডিং ইজ ট্রেস। এক্সামিনেশন হচ্ছে অফ দ্য এক্সপেলড ফেশিয়াল মাস ইজ ফাউন্ড কমপ্লিট, আর আল্ট্রাসোনোগ্রামে ইউটেরাইন ক্যাভিটিটা এমটি পাবো। ম্যানেজমেন্ট এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, তবে যদি মা আরএস নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এনটিডি দিব। এখন এনটিডি দিব কতটুকু? এনটিডি দিব হচ্ছে 50 মাইক্রোগ্রাম or 100 মাইক্রোগ্রাম ইন্টারমাসকুলারলি ইন কেস অফ আর্লি মিসক্যারেজ অর লেট মিসক্যারেজ। যদি আর্লি মিসক্যারেজ হয় তাহলে 50 মাইক্রোগ্রাম দিব, আর যদি লেট মিসক্যারেজ হয় সেক্ষেত্রে হচ্ছে 100 মাইক্রোগ্রাম দিব। এটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে দিতে হবে। কিন্তু যদি মিসক্যারেজটা 12 সপ্তাহের মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের এনটিডি দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে থ্রেটেন্ড মিসক্যারেজ, এটা হচ্ছে ইনকমপ্লিট মিসক্যারেজ, আর এটা হচ্ছে কমপ্লিট মিসক্যারেজ। ইনকমপ্লিট মিসক্যারেজ এই ছবিটা দেখেন যে কিছু পরিমাণ অংশ আছে ভিতরে আছে, বাট বাচ্চা কিন্তু পড়ে গেছে, বাচ্চার কিছু পরিমাণ অংশ আছে। তো যদি দ্য এন্টায়ার প্রোডাক্ট অফ কনসেপশন আর নট এক্সপেলড ইনস্টেড অফ পার্ট অফ ইজ স্লিপ ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি, ইট ইজ কল্ড ইনকমপ্লিট মিসক্যারেজ। এখন এখানে একটা এসবিএ কোশ্চেন আছে, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ মেড অ্যামংস্ট উইমেন হসপিটালাইজড এন্ড মিসক্যারেজ কমপ্লিকেশনস। আমরা সবচেয়ে বেশি হসপিটালে এই ইনকমপ্লিট অ্যাবর্শনটাই পাই। এটা কিন্তু হসপিটালে বেশি আসে, যে অর্ধেক পড়ে গেছে এখন ব্লিডিং নিয়ে আসছে। ক্লিনিক্যাল ফিচার এটা পরীক্ষা আসছে, কন্টিনিউশন অফ দ্য পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, পারসিস্টেন্স অফ ভ্যাজিনাল ব্লিডিং, ইন্টারনাল এক্সামিনেশন করলে ইউটেরাস সাইজটা কম পাবো, পেটুলার সার্ভাইকাল লস, অন এক্সামিনেশন এক্সপেলড মাস ইজ ফাউন্ড ইনকমপ্লিট, আল্ট্রাসোনোগ্রাম রিভিলস হেটেরোজেনাস ইকোজেনিক ম্যাটেরিয়ালস উইদিন দ্য ক্যাভিটি। এর কমপ্লিকেশন হচ্ছে প্রফিউজ ব্লিডিং হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে, সেপসিস হতে পারে, আর প্লাসেন্টাল পলিপ নিয়ে আসতে পারে। তাহলে প্রফিউজ ব্লিডিং, সেপসিস, প্লাসেন্টাল পলিপ। ম্যানেজমেন্ট হচ্ছে কি? আর্লি হলে আমরা এমবি করবো, আর লেট হলে আমরা ডিএনসি করবো। এটাই মাথায় রাখবেন, আর্লি হলে এমবি করবো, লেট হলে ডিএনসি করবো। মিসক্যারেজ হচ্ছে কি? বাচ্চা when the fetus is dead or written inside the uterus for a variable period, অনেক দিন ধরে আছে, it is called miscarriage or early fetal damage। আল্ট্রাসোনোগ্রামে সিআরএল 7 মিলিমিটারের চেয়ে বেশি পাবো কিন্তু কোনো কার্ডিয়াক মোশন পাবো না, অথবা মিনসাইড ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটারের চেয়ে বেশি পাবো কিন্তু কোনো ধরনের এমব্রায়োনিক পোর পাবো না। এটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে পেশেন্ট ইউজুয়ালি থ্রেটেন্ড অ্যাবর্শন হিসেবে প্রথম দিকে প্রেজেন্ট করে, এরপরে ফলোড বাই পারসিস্টেন্স অফ ব্রাউনিশ ভ্যাজিনাল টিচার্স, সাবসাইডেন্স অফ প্রেগনেন্সি সিমটমস, অ্যাবসেন্ট ফিটাল হার্ট সাউন্ড উইথ ডপলার আল্ট্রাসাউন্ড, আর ফিটাল হার্ট সাউন্ডও পাবো না, আর রিয়েল টাইম কার্ডিয়াক আল্ট্রাসোনোগ্রাম করলে ফিটাল কার্ডিয়াক মোশন বা কার্ডিয়াক মুভমেন্ট পাবো না। কমপ্লিকেশন হচ্ছে ধরেন অনেকদিন ধরে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আছে, তখন আমাদের মায়ের কোয়াগুলেটরি ডিসফাংশন হতে পারে, ডিআইসি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মায়ের সাইকোলজিক্যাল একটা ইফেক্ট থাকে, মা ভাবে তো সে তো প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা আছে, কিন্তু হঠাৎ করে যখন যে শুনতে পাই যে তার বাচ্চাটা নিয়ে মারা গেছে, তখন কিন্তু এটা মায়ের সাইকোলজিক্যাল বা মায়ের জন্য এটা একটা বার্ডেন। ম্যানেজমেন্ট হচ্ছে এক্সপেক্টেড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। যদি 12 সপ্তাহের চেয়ে কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপেক্টেড ম্যানেজ করতে পারি, যে আমরা মিসোপ্রোস্ট্রল দিয়ে ইউটেরাসকে রাইপেন করে তারপর এক্সপালশন হতে হয়। মিসোপ্রোস্ট্রল দিয়ে অনেক সময় এক্সপালশন হয়ে যায়, আর সাকশন ইভাকিউশন করা হয়। আর যদি 12 সপ্তাহের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা মানে প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে ইউটেরাসকে রাইপেন করে তারপর ডিএনসি করবো। তো ম্যানেজমেন্ট পরীক্ষায় কখনই আসে না, শুধুমাত্র রিডিং করার জন্য একবার রিডিং করবেন, ঠিক আছে? এরপর আসে সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন হচ্ছে এখানে দেওয়া হয় যখন এই যে রিটেন প্রোডাক্ট অনেকদিন ধরে থাকবে, বা হচ্ছে কোনো ধরনের অ্যাবর্শন করা হবে যেটা ইলিগাল অ্যাবর্শন বলা হয়, সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে এই প্রোডাক্ট অফ কনসেপশনটা মানে ইনফেক্টেড হয় বা ইউটেরাসকে ইনফেক্টেড হয়, পিআইডি হয় প্রথম দিকে। তো সেই মাইক্রো অর্গানিজমগুলোর নাম কিন্তু পরীক্ষা আসছে। মাইক্রো অর্গানিজমের নাম হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিওয়েডস, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি, টিটানাস বেসিলাস, অ্যানারোবিক ইশিরিকিয়া কোলাই, ক্লিপশিলা, স্টিফাইলোককাস, সিউডোমোনাস। মানে অ্যারোবিক এবং অ্যানারোবিক যে কোনো হতে পারে। অ্যানারোবিক হচ্ছে অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, ক্লোস্ট্রিডিয়াম, আর অ্যারোবিকের মধ্যে হচ্ছে ক্লিপশিলা, ইশিরিকিয়া কোলাই, স্টিফাইলোককাস, এগুলো দিয়ে হয়। কেন হয়? প্রপার অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যাসেপসিস ঠিকভাবে নেওয়া হয় নাই, ইনকমপ্লিট ইভাকিউশন করা হয়েছে, ইনঅ্যাডভার্টেন্ট ইনজুরি টু দ্য জেনিটাল অর্গান অ্যান্ড অ্যাডজেসেন্ট স্ট্রাকচার্স পার্টিকুলারলি দ্য বাউলস। প্যাথোলজি হচ্ছে মেজরিটি বা 80% ক্ষেত্রে এন্ডোজেনাস, মানে ইউটেরাসের নিজের অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়, আর 50% হচ্ছে এক্সোজেনাস বা বাইরে থেকে আসে, এবং এরা পরবর্তীতে 5% ক্ষেত্রে এন্ডোটক্সিক শক বা জেনারেলাইজড পেরিটোনাইটিস করতে পারে। এটা পরীক্ষার কোশ্চেন।
ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সেপ্টিক অ্যাবর্শনের ক্ষেত্রে উমেন সিক থাকবে বা অ্যাংশাস থাকবে, টেম্পারেচার 38°C বেশি হবে, চিলস অ্যান্ড রাইগো থাকবে, সাজেস্ট ব্যাকটেরিয়া, পারসিস্টেন্ট টেকিকার্ডিয়া থাকবে মোর দ্যান ইকুয়াল 90 beats per minute, হাইপোথার্মিয়া থাকবে, নিউরোটক্সিক শক লেস দ্যান 36°C, অ্যাবডোমিনাল অর চেস্ট পেইন, টেকিপনিয়া, মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমের ফিচারগুলো আপনারা জানেন না, যে টেকিকার্ডিয়া অর টেকিপনিয়া, লিউকোসাইটোসিস অর লিউকোপেনিয়া, হাইপোথার্মিয়া অর হাইপারথার্মিয়া, এই সবগুলো এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে ডায়রিয়া বা ভমিটিং পাওয়া যায়, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পাওয়া যায়, পেলভিক এক্সামিনেশন করলে অফেন্সিভ পুরুলেন্ট ভ্যাজিনাল রিচার্জ পাবেন, ইউট্রাইন টেন্ডারনেস বগি ফিল ইন দ্য পাউচ অফ ডগলাস, পেলভিক অ্যাবসেস পাওয়া যায়, যার কারণে হচ্ছে ডায়রিয়া নিয়ে আসে, ডায়রিয়ার কজ কিন্তু এই পেলভিক অ্যাবসেস। এখন আমরা এটা ম্যানেজ করবো হচ্ছে আমরা ভ্যাজিনাল সোয়াব দিব, সোয়াব নিয়ে এটাকে হচ্ছে আমরা কালচার করবো, তার আগে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, চিন্তা করে অ্যারোবিক অ্যানারোবিক 3টা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সাধারণত, মেট্রোনিডাজল সহ। তো এটার কমপ্লিকেশন পরীক্ষা আসে, কমপ্লিকেশন হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন, হেমোরেজ রিলেটেড সেপসিস হতে পারে, ইনজুরি হতে পারে ইউটেরাস, জেনারেল পেরিটোনাইটিস হয়ে এটা ছড়াতে পারে ইউট্রাইন টিউব, পারফোরেশন অফ ইউটেরাস, ব্রাস্টিং অফ দ্য মাইক্রো অ্যাবসেস, এন্ডোটক্সিক শক, অ্যাকিউট রেনাল ফেলিওর, থ্রম্বোফ্লেবাইটিস, ডিআইসি হয়ে ম্যাটার্নাল ডেথ হতে পারে। ম্যাটার্নাল ডেথ বলা যায় এই সেপ্টিক অ্যাবর্শনের ক্ষেত্রে 20 to 25% কেস অফ ম্যাটার্নাল ডেথ, 20 to 25% কেস অফ ম্যাটার্নাল ডেথ ইজ ডিউ টু সেপ্টিক অ্যাবর্শন। রিমোট কমপ্লিকেশনগুলো পরীক্ষায় আসে ক্রনিক ডিভাইলিটি, ক্রনিক পেলভিক পেইন অ্যান্ড ব্যাকিক, ডিসপেরোনিয়া, একটোপিক প্রেগনেন্সি, সেকেন্ডারি ইনফার্টিলিটি, ইমোশনাল ডিপ্রেশন হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির ক্ষেত্রে দেখেন কম্বিনেশন অফ পিপারাসিলিন, টেজোবেক্টাম অর কার্বাপেনাম প্লাস ক্লিন্ডামাইসিন, এই ব্রড স্পেকট্রাম কাভারেজ দেওয়া হয়। এছাড়া ভ্যানকোমাইসিন, জেন্টামাইসিন, ক্লিন্ডামাইসিন, কোএমোক্সিক্লাভ, মেট্রোনিডাজল এগুলো ইউজ করা হয়। পরীক্ষা এগুলো কখনোই আসে না, শুধুমাত্র একবার রিডিং করবেন। এখন পেলভিক হয়ে অ্যাবসেস হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের সেই অ্যাবসেসটা ড্রেন করতে হয়, তখন সার্জিক্যাল ইভাকুয়েশন বা টিউব ওভারিয়ান অ্যাবসেস হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল ড্রেন করতে হয়। ফিচার্স অফ অর্গান ডিসফাংশন ইন সেপ্টিক অ্যাবর্শন, আপনাকে যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমে যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো আসে না পরীক্ষায়। হাইপোটেনশন হয়, ওলিগিউরিয়া হয়, সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, লেভেল করতে হবে না, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস হয়, আইএনআর মোর দ্যান 1.5, থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপার বিলিরুবিনিমিয়া, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দ্যান 40 kPa, সেরাম ল্যাকটেট মোর দ্যান ইকুয়াল 4, টিস্যু হাইপোপারফিউশন হয়। তো এগুলো আমাদের দরকার নেই। এরপর আসে আরেকটা টপিক করতে হবে এই অ্যাবর্শন থেকে, সেটা হচ্ছে রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজের ডেফিনিশনটা পরীক্ষা আসে, যে কোনটাকে আমরা রিকারেন্ট মিসক্যারেজ বলি, এটা আপনি বুঝেন কিনা। তো রিকারেন্ট মিসক্যারেজ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিকোয়েন্স অফ 2 or more spontaneous abortion, দুইটা অথবা তার বেশি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হবে অ্যাজ ডকুমেন্টেড আইদার বাই সোনোগ্রাফি অর অন হিস্টোপ্যাথোলজি বিফোর 20 weeks। দুইটা অথবা মোর স্পন্টেনিয়াস অ্যাবর্শন পর হবে, বুঝতে পেরেছেন? পাশাপাশি দুইটা অথবা মোর, একটা হলো তারপর একটা লিভিং বাচ্চা হলো তারপর আরেকটা অ্যাবর্শন হলো, এরকম না, পর দুইটা এবং তার বেশি হতে পারে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হবে। এটা সোনোগ্রাফি দিয়ে অথবা হিস্টোপ্যাথোলজি দিয়ে রিকমেন্ড করা হয়, যেটা 20 সপ্তাহের আগে হয়। আর আগে ডেফিনিশন আলাদা ছিল, যেটাতে ছিল 3 or more মিসক্যারেজ বিফোর 24 weeks অফ জেস্টেশন। এটা ইনসিডেন্স পরীক্ষা আসে, ইনসিডেন্স হচ্ছে 1% of all women of reproductive age. The risk increases with each successive abortion, reaching over 30% after 3 consecutive losses. এটার ইটিওলজি হচ্ছে ফার্স্ট টাইমিস্টারে বেশি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে রিকারেন্ট মিসক্যারেজ হয় সেকেন্ড টাইমিস্টারে। তো ফার্স্ট টাইমিস্টারে যদি হয় সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর 3 to 8%, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ফ্যাক্টরস লাইক পুলি কন্ট্রোল ডায়াবেটিস, প্রেজেন্স অফ থাইরয়েড অ্যাবনর্মালিটিস, আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম, লুটিয়াল ফেজ ডিফেক্ট, এগুলো হলে হতে পারে। ইমিউন ফ্যাক্টর 10 to 15% অটো ইমিউনিটির ফলে হয়, ইনফেকশন বা টর্স ইনফেকশনের জন্য হতে পারে, কোয়াগুলেটরি থ্রম্বোফিলিয়ার কারণে হতে পারে, আর আনএক্সপ্লেইন দ্য মেজরিটি কজ রিমেইন আননোন। সেকেন্ড টাইমিস্টারে এটা বেশি হয়, এটার কজগুলো পরীক্ষা আসে। সেকেন্ড টাইমিস্টার মিসক্যারেজের কমন কজ হচ্ছে অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস 10 to 15%, লাইক কনজেনিটাল abnormalities, Mullerian duct fusion defect বা resorption, unicornuate, bicornuate septic uterus, acquired anomalies হতে পারে লাইক intrauterine adhesion বা Asherman syndrome হলে হতে পারে। আদার কজ হচ্ছে ক্রনিক মেডিকেল ইলনেস, আনকন্ট্রোল ডায়াবেটিস, আর্টারিওস্ক্লেরোটিক চেঞ্জেস, হিমোগ্লোবিনোপ্যাথিস, ক্রনিক রেনাল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, ইনফেকশন লাইক সিফিলিস, টক্সোপ্লাজমা, টর্চ ইনফেকশন দিয়ে আর আনএক্সপ্লেইন কজে এটা সেকেন্ড টাইমিস্টারে হতে পারে। আপনি যেগুলো ফার্স্ট টাইমিস্টার মিসক্যারেজের কজ আমরা আগে বলছি এবং সেকেন্ড টাইমিস্টার মিসক্যারেজের কজগুলো ভাগ করে বলছি, ওইটাই কিন্তু এখানে আপনি ভাগ করে বলতে পারবেন, পরীক্ষা আসলে। মোস্ট কমন কজ হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ইন দ্য সেকেন্ড টাইমিস্টার ডিউ টু ইজ দ্য কজ অফ রিকারেন্ট মিসক্যারেজ। যদি সবচেয়ে বেশি কমন কজ আসে যে রিকারেন্ট মিসক্যারেজের কমন কজ কি, সেটা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে দ্য রিটেন্টিভ পাওয়ার অফ দ্য সার্ভিক্স বা ইন্টারনাল অসির যে পাওয়ারটা থাকবে ধরে রাখার ক্ষমতা, মে বি ইম্পেয়ার্ড ফাংশনালি অ্যান্ড অ্যানাটমিক্যালি ডিউ টু দ্য ফলোইং কন্ডিশন। কি কি কন্ডিশনে হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্সটা হয়? একটা কনজেনিটাল ইউট্রাইন কোনো অ্যাবনর্মালিটি অথবা একোর্ট কোনো অপারেশন হলে আগে থেকে, যেমন ডিএনসি অপারেশন হয়েছে, ডিএনই অপারেশন হয়েছে, ভ্যাজিনাল কোনো অপারেটিভ ডেলিভারি হয়েছে, আগে থেকে সার্ভিক্সে কোনো ইম্পোর্টেশন করা আছে, এছাড়া মাল্টিপল জেস্টেশন অ্যান্ড প্রিওর প্রিটার্ম বার্থের ক্ষেত্রে এই সার্ভাইকাল ইনকম্পিটেন্স হতে পারে। সার্ভাইকাল ইনকম্পিটেন্সের ডায়াগনোসিস হচ্ছে আমরা হিস্ট্রি থেকে পাবো একটা আর্লি রিকারেন্ট মিড টাইমিস্টার পেনলেস সার্ভাইকাল ডাইলেটেশন হয় বা পেনলেস রিকারেন্ট সার্ভাইকাল মানে মিড টাইমিস্টার অ্যাবর্শনের একটা হিস্ট্রি থাকে। পেলভিক এক্সামিনেশন করলে ইন্টারকনসেপশনাল পিরিয়ডে বাইলিঙ্গুয়াল এক্সামিনেশন যদি আমরা করি তখন আমরা পাবো ইউনিল্যাটারাল আর বাইলেটারাল টিয়ার অর গ্যাপিং অফ দ্য সার্ভিক্স আপ টু দ্য ইন্টারনালস। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারি সার্ভিক্সের লেন্থ দেখতে পারি, ঠিক আছে? এগুলো আমাদের পড়ার দরকার নেই, এগুলো পরীক্ষা আসেও ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা এখানে ম্যানেজমেন্ট হিসেবে কি করি, সার্ভাইকাল ইন্টারঅপারেটিভ সার্ভাইকাল সার্ভিস দেওয়া হয়, এটা হচ্ছে ডিউরিং ফার্স্ট টাইমিস্টার প্রেগনেন্সি, সেকেন্ড টাইমিস্টার ও লেট টাইমিস্টার প্রেগনেন্সিতে দেওয়া হয়। আমরা আপনার নাম করবেন বা শুনে থাকবেন যে শিরোদ্গার সূচার দেওয়া হয়, ঠিক আছে? শিরোদ্গার সূচার এখানে বেশি ইউজ করা হয়। আরেকটা যে সূচার দেখেন, ম্যাকডোনাল্ড অর নন অ্যাবজর্বেবল সূচার ম্যাটেরিয়াল মার্সেলিন, এই সূচার দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেটাই সূচারটা হচ্ছে আবার 37 সপ্তাহ বা টার্ম প্রেগনেন্সির সময় হচ্ছে এই সূচারটা খুলে দেওয়া হয়। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট।
আমাদের আর এই সার্ফেস অপারেশন কন্ট্রাইন্ডিকেশন করার দরকার নেই। প্রোগনোসিস হচ্ছে এটা প্রোগনোসিস ওভারঅল রিস্ক অফ রিকারিং মিসক্যারেজ ইজ অ্যাবাউট 25 to 30% irrespective of the number of previous continuous miscarriage. Overall pregnancy is good even without therapy. The chance of successful pregnancy হচ্ছে 70 to 80% of an effective therapy. আচ্ছা, এরপরে আমরা যদি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করি, যেটা হচ্ছে মেডিকেল ইন্ডিকেটেড আছে যে এই মায়ের প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল না, সেটাকে আমরা বলি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এটার ইন্ডিকেশন হচ্ছে টু সেভ দ্য লাইফ অফ মাদার, থেরাপিউটিক অর মেডিকেল টার্মিনেশন, যেটা হচ্ছে মায়ের যদি গ্রেড 3 or 4 কার্ডিয়াক ডিজিজ থাকে, সেক্ষেত্রে বাচ্চা নেওয়া, মায়ের জীবন বাঁচানোই তো কষ্টকর, সেক্ষেত্রে বাচ্চা নেওয়া তো আরো কষ্টকর। সাইকিয়াট্রিক ইলনেস উইথ অ্যান অ্যাডভাইস অফ এ সাইকিয়াট্রিস্ট, সার্ভাইকাল অর ব্রেস্ট মেলিগনেন্সি। সোশ্যাল কোনো ইন্ডিকেশন থাকে যদি, যে প্যারাস উইমেন হ্যাভ আনপ্ল্যান্ড প্রেগনেন্সি এবং এই প্রেগনেন্সিটা তার সোশিওলজিক্যাল একটা বার্ন, মানে তার পরিবারের উপর একটা বার্ন ফেলবে, মানে বার্ডেন হবে বাচ্চাটা নেওয়া, তার এই জন্য সেক্ষেত্রে এটা ইন্ডিকেশন রয়েছে। কিউজেনিক হচ্ছে ইন্ডিকেশনটা আনকমন, লাইক স্ট্রাকচার কোনো অ্যানেনকেফালি, বাচ্চার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট, ডাউন সিনড্রোম বা জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শন করা হয়। আর কোনো টেরাটোজেনিক ড্রাগ যদি বাচ্চা পায় সেক্ষেত্রে অ্যাবর্শন হয়। এছাড়া রুবেলা ভাইরাল ইনফেকশন পেলে, রুবেলাতে হচ্ছে কনজিটাল রুবেলা সিনড্রোম করে, সেক্ষেত্রেও আগে থেকে টার্মিনেশন করে ফেলা ভালো, ফার্স্ট টাইমেস্টার যদি ইনফেকশন হয়। আর স্পেশাল ক্যাটাগরি অফ উইমেন ফর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আপ টু 24 উইকস, এগুলো হচ্ছে শুধুমাত্র রিডিং করবেন, এগুলো পরীক্ষা আসে না। সার্ভাইভাল অফ সেক্সুয়াল অ্যাসাল্ট অর রেপ অফ ইনসেস্ট অর ইনসেস্ট, যদি রেপ ভিক্টিমের ক্ষেত্রে সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তার ক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শন করা হয়। মাইনর্স, চেঞ্জ ইন ম্যারিটাল স্ট্যাটাস ডিউরিং দ্য অনগোয়িং প্রেগনেন্সি, উইমেন উইথ ফিজিক্যাল ডিসএবিলিটি যদি থাকে, মেন্টালি ইল উইমেন ইনক্লুডিং মেন্টাল রিটার্ডেশন যদি থাকে, এসব ক্ষেত্রে অ্যাবর্শন, মেডিকেল টার্মিনেশন অ্যাবর্শন আছে। এখন এটা যদি আমরা পড়ি সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা পরীক্ষায় মনে হয় একবার আসছে যে কমপ্লিকেশনস অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে হচ্ছে সার্ভিক্সে ইনজুরি হতে পারে, সার্ভাইকাল ল্যাসারেশন, ইউট্রাইন পারফোরেশন হতে পারে, হেমোরেজ এন্ড শক হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, পোস্ট অ্যাবর্টাল ট্রায়াল অফ পেইন, ব্লিডিং, লো গ্রেড ফিভার, এগুলো হচ্ছে কিন্তু পরবর্তীতে সেপসিস করে। রিমোট কমপ্লিকেশন হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, পরবর্তীতে ক্রনিক পেলভিক ইনফ্লামেশন, ইনফার্টিলিটি, স্কার এন্ডোমেট্রিওসিস। অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন হিসেবে রিকারেন্ট মিড টাইমেস্টার অ্যাবর্শন, এক্টোপিক প্রেগনেন্সি, প্রিটার্ম লিভার, এগুলো ডিসমেচুরিটি, ইনক্রিজড পেরিনেটাল লস, রাপচার ইউটেরাস, আরইস আইসোমেনাইজেশন প্রবলেম, ফেইল্ড অ্যাবর্শন এন্ড কন্টিনিউড প্রেগনেন্সি, এটাও হতে পারে, কন্টিনিউশন অফ প্রেগনেন্সিও হতে পারে। এগুলো একবার রিডিং করবেন। এরপর আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি। Ectopic pregnancy হচ্ছে 4 to 10% of all pregnancy related death, 4 to 10%. There has been about 4-fold increase in incidence over last couple of decades. কেন ectopic pregnancy incidence বাড়ছে? এই যে দেখেন আগে একটা কজ করছি, এই যে ইনডিউসড অ্যাবর্শনের পরিমাণ বাড়ছে, তারপর হচ্ছে এত বেশি ডায়াগনস্টিক ফেসিলিটি আছে যে আর্লি অবস্থায় আমরা ধরতে পারছি, আগে এরকম ধরা পড়তো। তারপর হচ্ছে এই যে ইনফার্টিলিটির পরিমাণ বাড়ছে, এবং যেটার ফলে হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, ERT, এগুলোর পরিমাণ কিন্তু বাড়ছে, কারণ হচ্ছে ectopic প্রেগনেন্সির পরিমাণ বাড়ছে। ectopic প্রেগনেন্সিটা কি জিনিসটা কি? ectopic pregnancy is one in which the fertilized ovum বা blastocyst is implanted and developed outside the normal endometrial cavity. Normally একটা ওভাম কোথায় ইমপ্লান্টেশন হবে? ইন দ্য anterior or posterior wall of the endometrium, in the fundus, close to the fundus, এই জায়গাটাতে তো ইমপ্লান্টেশন হবে। এখন যদি এই নর্মাল জায়গাতে ইমপ্লান্টেশন না হয়ে যদি কোনো অ্যাবনর্মাল সাইটে ইমপ্লান্টেশন হয়, লাইক ধরেন ফেলোপিয়ান টিউবে হয়, বেশিরভাগ ক্ষেত্রে ফেলোপিয়ান টিউবে ইমপ্লান্টেশন হয়, অথবা হচ্ছে সার্ভিক্সে হয়, অথবা পেরিটোনিয়ামে হয়, তখন সেটাকে আমরা বলবো ectopic pregnancy। ectopic pregnancy কোথায় হয়? এই সাইটের পার্সেন্টেজগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পার্সেন্টেজ সহ করতে হবে। একটা হচ্ছে এক্সট্রা ইউট্রাইন সাইজ, আর একটা হচ্ছে ইউট্রাইন সাইজ। এক্সট্রা ইউট্রাইন মানে ইউট্রাসের বাইরে, এক্সট্রা ইউট্রাইন সাইজ ইউট্রাইন বাইরে সবচেয়ে বেশি কমন হচ্ছে টিউবাল, 97%। টিউবাল মানে ফেলোপিয়ান টিউবে হয়, এর মধ্যে ফেলোপিয়ান টিউবের এমপুলাতে হয় 55%, ইসমাসে 25%, ইনফান্টিবুলামে 18%, আর ইন্টারস্টিশিয়ামে হচ্ছে 2%। ওভারিতে 0.5%, অ্যাবডোমেনে হচ্ছে 1%, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। আর ইউট্রাইন হচ্ছে 1.5%, যেটা সার্ভাইকাল লেস দেন 1%, এঙ্গুলার, কোরনুয়াল, সিজারিয়ান স্কার লেস দেন 1%। এখন আসেন ectopic pregnancy রিস্ক কি? রিস্ক ফ্যাক্টরস ফর ectopic pregnancy, এটা পরীক্ষা আসছে, এমসিকিউতে আসছে। এটা হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি থাকে, আগে কোনো পেলভিক ইনফেকশন আছে, তার ওখানে এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশন হওয়া পসিবল না। হিস্ট্রি অফ টিউবাল লাইগেশন, কন্ট্রাসেপশন ফেলিউর, প্রিভিয়াস ectopic pregnancy যদি থাকে তার ক্ষেত্রেও ectopic pregnancy হতে পারে। টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি, হিস্ট্রি অফ ইনফার্টিলিটি। আচ্ছা, পেলভিক ইনফেকশন কি কি অর্গানিজম দিয়ে হতে পারে? একটা হচ্ছে ক্লামাইডিয়া, একটা হচ্ছে গনোরিয়া, একটা হচ্ছে টিউবারকুলোসিস। ক্লামাইডিয়া, গনোরিয়া, টিউবারকুলোসিস, এই তিনটা অর্গানিজমের নাম মনে রাখবেন, এরা ectopic pregnancy করতে পারে। History of infertility, artificial reproductive technique, particularly if the tubes are patent but damaged, intrauterine device use, previous induced abortion, tubal endometriosis, এগুলো হলে হচ্ছে ectopic pregnancy এই রিস্ক ফ্যাক্টর বাড়ে। এখন এখানে ভিতরে বলা আছে, আমরা যে চারটা বললাম না, এই চারটার ডিটেইলস বলা আছে। লাইক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ফলে এটা ectopic pregnancy রিস্ক 6 থেকে 10 গুণ বেড়ে যায়। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলে এই যে সিলিয়া লস হয়, টিউবাল ফেলোপিয়ান টিউবে সিলিয়া লস হলে ওখান থেকে ওভামটা এন্ডোমেট্রিয়ামে আসতে পারে না, ন্যারোইং হয়ে যায় টিউবাল, পেরিটিউবাল অ্যাডিশন থাকে। এখানে ক্লামাইডিয়া, সালফিনজেটিস সিস্টেমিকা নোডুসা, এটা কি করে? এটা হচ্ছে টিউবারকুলোসিস করে, ঠিক আছে। এছাড়া স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ ectopic pregnancy। আইট্রোজেনিক কন্ট্রাসেপশন ফেলিউর, লাইক ইন্টিউট্রাইন কন্ট্রাসেপশন ডিভাইস, এটা যদি ভিতরে থাকে, কপার আইওসিডি থাকে, তাহলে কিন্তু এই ectopic pregnancy হতে পারে। এছাড়া হচ্ছে স্টেরিলাইজেশন অপারেশন যদি থাকে, প্রিভিয়াস রিপ্রোডাক্টিভ কোনো রিকনস্ট্রাকটিভ অপারেশন হয়, তাহলে হচ্ছে সেই ectopic pregnancy রিস্ক বাড়ে। ইউজ অফ প্রোজেস্টেরন অনলি পিল অর পোস্ট কয়টাল ইস্ট্রোজেন প্রিপারেশন, এরা টিউবাল প্রেগনেন্সি রিস্ক বাড়ে। আচ্ছা, ইন্টারপেলভিক অ্যাডিশন, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, এগুলো আমি চারটা পড়লেই হবে, ইনশাআল্লাহ। এখন ectopic pregnancy-তে কি চেঞ্জ হয়? ফেলোপিয়ান টিউবে চেঞ্জ হয়, ইউটেরাসে চেঞ্জ হয়। ফেলোপিয়ান টিউবে যেহেতু ইমপ্লান্টেশন হয়েছে, তাহলে একটা নর্মাল প্রেগনেন্সি ইমপ্লান্টেশনে যে চেঞ্জ আমরা পাই, আমরা ফেলোপিয়ান টিউবে সেই চেঞ্জ পাবো। এখন ইমপ্লান্টেশন ইন দ্য টিউব অকার্স মোস্ট কমনলি ইন ইন্টারকলামনার ফ্যাশন।
ইন বিটুইন দ্য টু মিউকোজাল ফোল্ডস, দুটো মিউকোজাল ফোল্ডের মাঝখানে ওরা ইমপ্লান্টেশনটা হয়। ডিসিডুয়াল চেঞ্জ হবে অ্যাট দ্য সাইট অফ ইমপ্লান্টেশন ইজ মিনিমাল, যেটা ইউটেরাসে খুব বেশি ডিসিডুয়াল চেঞ্জ হয়, এটা এখানে কম হয়। দ্য মাসেলস আন্ডারগো লিমিটেড হাইপারপ্লেশিয়া এন্ড হাইপারট্রফি বাট মোর স্ট্রেচিং। Pseudocapsule is formed consisting of fibrin, lining epithelium and few muscle fibers. The stressing of the peritoneum over the site of implantation results in episodic pain. Finally, tubal rupture occurs when the muscles and the serosa are maximally stressed and undergo necrosis. আপনারা শুধুমাত্র এই প্যাথোমরবিড অ্যানাটমিটা রিডিং করবেন, এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না যে এখানে সিউডোক্যাপসুল তৈরি হয়, ফিব্রিন ডিপোজিটেড হয়, পেরিটোনিয়ামগুলো স্ট্রেসিং হয়, টিউবাল পরে পেরিটোনিয়াম স্ট্রেসিং হলে এর ফলশ্রুতিতে হচ্ছে টিউবাল রাপচার হয়ে যায়, আর হেমোপেরিটোনিয়াম ফর্মেশন হয় ইজ ফাউন্ড ইন অল কেজেস অফ রাপচার টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সি। ইউটেরাসে কি চেঞ্জ হয়, যেহেতু হচ্ছে একটা প্রেগন্যান্সি কনসেপশন করছি, সেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো হচ্ছে আসবে ফ্রম দ্য কর্পাস লুটিয়াম এন্ড কোরিনিক গোনাডোট্রোপিন। দেয়ার ইজ ভেরিং অ্যামাউন্ট অফ এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস এন্ড ইনক্রিজ ভাস্কুলারিটি। দ্য ডিসিডুয়া ডেভেলপস অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টিউটেরাইন প্রেগন্যান্সি এক্সেপ্ট দ্যাট ইট কন্টেন্স নো এভিডেন্স অফ কোরিওনিক ভিলাই। ডিসিডুয়া ডেভেলপ করবে সব ধরনের প্রেগন্যান্সি সব ক্রাইটেরিয়া নিয়ে, কিন্তু এখানে কোনো ধরনের কোরিওনিক ভিলাই থাকবে না। ডিসিডুয়াতে কোনো ধরনের কোরিওনিক ভিলাই থাকে। একটা নর্মাল প্রেগন্যান্সির ডিসিডুয়াগুলো হচ্ছে পানিতে ভাসে না, বাট এখানে হচ্ছে এই ডিসিডুয়াগুলো পানিতে ভাসবে। এটা মাথায় রাখবেন, এটা যদি পরে পরীক্ষা করে দেখা যায়, কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট লাইন না এগুলো। মোড অফ টার্মিনেশন, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে যে কিভাবে এই টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সিগুলো টার্মিনেট করে যায়। এক নম্বর হচ্ছে টিউবাল মোল ফর্মেশন হয়, মোল হয়, ভিতরে হেমোরিজ থাকে। দুই নম্বর হচ্ছে টিউবাল অ্যাবর্শন হয়, টিউবের ভিতরে বসে টার্মিনেশন হয়ে ও বাইরে বের হয়ে যায় অ্যাম্পুলা বা ইনফান্ডিবুলাম দিয়ে। এরপর টিউবাল রাপচার হয়। টিউবাল রাপচার বলতে হচ্ছে ওই ইন্টারস্টিশিয়ামে যদি ইমপ্লান্টেশন হয় সেটা টিউবাল রাপচার হয়, ইসমাসে যদি ইমপ্লান্টেশন হয় সেটা রাপচার হয়ে যায়, তাহলে টিউবাল রাপচার হয়। ইসমিক রাপচার, ইসমাসে যদি কোনো ইমপ্লান্টেশন হয় সেটা 6 থেকে 8 সপ্তাহের সময় হয়, বাট এম্পুলা তো একটু ডাইলেটেড পার্ট, সেখানে রাপচারটা হয় 8 থেকে 12 সপ্তাহে, একটু দেরিতে রাপচার হয়। আর ইন্টারস্টিশিয়ামে যদি কোনো ইমপ্লান্টেশন হয় সেটা রাপচার হতে 12 থেকে 16 সপ্তাহ সময় লাগে। তাহলে ইসমিক রাপচারটা সময় নেয় 6 থেকে 8 সপ্তাহ, এম্পুলাতে রাপচার হলে 8 থেকে 12 সপ্তাহ, আর ইন্টারস্টিশিয়ামে হচ্ছে 12 থেকে 16 সপ্তাহে রাপচার হয়। এছাড়া সেকেন্ডারি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি হয়। সেকেন্ডারি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি কি, যে ফিলিপিয়ান টিউবে ইমপ্লান্টেশন হয়েছে, ওখান থেকে ইসমাস ইনফান্ডিবুলাম হয়ে বাইরে বের হয়ে গিয়ে পেরিটোনিয়ামের মধ্যে সে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করে। তো এটাকে একটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে এরিয়াস টেলার রিঅ্যাকশন। এরিয়াস টেলার রিঅ্যাকশন হচ্ছে আমরা মেলিগনেন্সি থেকে যেসব সাইন পাই না, যে প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই, সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস রেশিও অল্টারেশন, সেগুলাই হচ্ছে এখানে হয়, মানে এটা একটা ক্যান্সারাস সেল হিসেবে গ্রো করে। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান অ্যাটিপিক্যাল অ্যাডিনোমেটাচিস অফ দ্য endometrial glands. Adenometagenes হবে intraluminal budding together with typical cell, loss of polarity of the cell, pleomorphism, hyperchromatic nuclei, vacuolated cytoplasm and occasional mitosis. এটাকে বলা হয় এরিয়াস টেলার রিঅ্যাকশন। এই এরিয়াস টেলার রিঅ্যাকশনটা পরীক্ষা আসে, এটা 10 to 15% কেস অফ এক্টোপিক প্রেগন্যান্সিতে আমরা পাই। এখন এটা হচ্ছে আপনি দত্ত বইয়ে একটা ছবি পাবেন, মোড অফ টার্মিনেশন অফ টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সি, ওই ছবিটা পড়বেন। Clinical feature, it is the infinity star slide. Clinical feature পরীক্ষা আসে। Clinically 3 distinct types described: acute বা টিউবাল রাপচার অ্যাবর্শন, acute ectopic pregnancy, unruptured ectopic pregnancy, sub-acute, chronic or old ectopic pregnancy. এখন acute ectopic pregnancy যেটা হচ্ছে 30% অফ ectopic pregnancy ক্ষেত্রে হতে পারে। এই acute ectopic pregnancy ফিচার হচ্ছে পেশেন্টের এজ থাকবে 20 থেকে 30 বছরের মধ্যে। প্রিভ্যালেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে নালি পেরিটির ক্ষেত্রে হয়, মানে যাদের প্রথম বাচ্চা অথবা লং পিরিয়ড অফ ইনফার্টিলিটি, অনেক বছর ধরে ইনফার্টাইল আছে, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। মোড অফ অনসেট, acute ইনফার্টিলিটির অনসেটে acute থাকবে, পারসিস্টেন্ট ইউনিল্যাটারাল আনইজিনেস ইন অ্যাবাউট 1/3 অফ কেসেস। 1/3 কেসের ক্ষেত্রে পারসিস্টেন্ট ইউনিল্যাটারাল আনইজিনেস থাকবে এইসব পেশেন্ট। সিমটম কি থাকবে, ক্লাসিক ট্রাইড অফ সিমটমস থাকবে এই টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সিতে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, এটা 100% ক্ষেত্রে থাকে, পার্সেন্টেজগুলো পড়বেন। 100% মানে ভ্যাজিনাল ব্লিডিং প্রেজেন্ট থাকুক না থাকুক, অ্যাবডোমিনাল পেইন থাকবেই, সেটা হচ্ছে ক্লাসিক সিমটমস। প্রিসিডেড বাই অ্যামিনিউরিয়া 75%, আর লাস্টলি ভ্যাজিনাল ব্লিডিং 70%। এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন থেকে যে কত হাজারবার পরীক্ষায় প্রশ্ন আসছে চিন্তা করতে পারবে না। তো ক্লাসিক ট্রাইড হচ্ছে যে প্রথমে একটা মহিলার একটা শর্ট পিরিয়ড অফ অ্যামিনিউরিয়া থাকবে, শর্ট পিরিয়ড অফ অ্যামিনিউরিয়া কতদিন, 6 থেকে 8 সপ্তাহের মতো একটা অ্যামিনিউরিয়ার হিস্ট্রি থাকবে, যে তার 1 মাসের মাসিক মিস গেছে, এরকম মিসড অ্যাবর্শন, মিসড একটা মেনস্ট্রুয়েশন থাকবে। শর্ট পিরিয়ড অফ অ্যামিনিউরিয়ার পরে সে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, অ্যাবডোমিনাল পেইনের পরে কি হবে, ভ্যাজিনাল ব্লিডিং হবে। এছাড়া কিছু ইনকনসপিশিয়াস সাইন লাইক শোল্ডার টিপ পেইন, অ্যামিনিউরিয়া, সিনকোপ, এগুলো হতে পারে। অ্যামিনিউরিয়াটা হচ্ছে শর্ট পিরিয়ড, 6 থেকে 8 উইকস। সাইন হচ্ছে পেশেন্ট যদি একিউট এক্টোপিক প্রেগন্যান্সি থাকে তাহলে আমরা তার শকের সাইন পাবো, লাইক প্যালোর, ফিচার্স অফ শক, পালস রেপিড, ফিবিল, হাইপোটেনশন, এক্সট্রিমিটিস কোল্ড আমি পাবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অ্যাবডোমেন টেন্স থাকবে, টিউমিক থাকবে, টেন্ডার থাকবে। পেলভিক এক্সামিনেশন করলে ভ্যাজিনাল মিউকোজা ব্লেন্সড হোয়াইট থাকবে, ইউটেরাস সাইজ হচ্ছে নরমাল সাইজ অথবা স্লাইটলি বাল্কি অর সফট পাবো। এক্সট্রিম টেন্ডারনেস পাবো, যেটাকে আমরা বলি সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, এটা 75% ক্ষেত্রে আমরা পাই। এরপর যদি আনরাপচার টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সি হয়, যদি রাপচার না হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু ডিলেট, সামথিং আনইজিনেস থাকবে, একটু পেইন থাকতে পারে, স্পটিং থাকতে পারে, নট একিউটের মতো খুব বেশি সিভিয়ার পেইন এগুলো থাকবে। এখন আমরা ইনভেস্টিগেশন কিভাবে করে আমরা ডায়াগনোসিস করবো যে এটা এক্টোপিক প্রেগন্যান্সি। মেইন ইনভেস্টিগেশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে বিটা এসিজি, একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, আর হচ্ছে সেরাম প্রোজেস্টেরন আর ল্যাপারোস্কোপি। এই কয়টা জিনিসের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি। তো বিটা এসিজি ইজ দ্য মেইনস্টে, আর এটার সাথে আমরা টিবিএস বা আল্ট্রাসোনোগ্রামের স্যাকের সাথে করেসপন্ড করি, মানে করেসপন্ড করে কিনা সেটা দেখি। এটা আবার বলা হয়েছে সিমটমটা এক্সামিনেশনটা দত্ত বইয়ের ছবিটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ডায়াগনোসিস ইনভেস্টিগেশনটা আসতেছি, তার আগে হচ্ছে ডিডি